নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে বড় খবর যেটা আজকে কেন্দ্রীয় সরকার নতুন করে আবার অভিবাসন আইন নিয়ে আসতে চলেছে। আপনারা জানেন যে এর আগে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব যে বিল, সেই বিলে নতুন করে সংশোধন নিয়ে আসা হয়েছে এবং সেই সংশোধনের প্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে প্রচুর পরিমাণে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে ছিল তারা পালাতে শুরু করেছিল, আর তার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে হোল্ডিং সেন্টারও শুরু হয়ে গেছিল। আর আজকে নতুন যে নিয়ম নিয়ে আসা হলো, সেই নিয়মের পরে এই সমস্ত অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে ভারত ছাড়তে বাধ্য করা হবে। আর শুধুমাত্র বাংলাদেশি নয়, যত অনুপ্রবেশকারী রয়েছে ভারতে এই মুহূর্তে দাঁড়িয়ে, কেন্দ্রীয় সরকার তাদের জন্য নতুন আইন নিয়ে আসতে চলেছে। সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটা দেখব। কেন্দ্রীয় সরকার নতুন কোন আইন আনছে এবং সেই আইনে কি কি প্রভিশন উল্লেখ করা হয়েছে, এবং বাংলাদেশিদের, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে আসছে, তাদের জন্য নতুন কি কড়া ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রক নিতে চলেছে। সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এখানে আপনারা নিউজ দেখতেই পাচ্ছেন, নাগরিকত্ব নিয়মের পরে এবার অভিবাসন বিধিতেও নতুন করে সংশোধন করতে চলেছে কেন্দ্র। বাংলাদেশি যারা অবৈধবাসী রয়েছেন, ভারতে এই মুহূর্তে রয়েছেন, তাদের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার নতুন পদক্ষেপ নিতে চলেছে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রক যেটা বলে আসছে যে বাংলাদেশিদের সংখ্যা পশ্চিমবঙ্গ শুধুমাত্র নয়, পুরো ভারতে ধীরে ধীরে বাড়ছিল। আর সেটাকেই কিন্তু ভোট ব্যাংক পলিটিক্স হিসেবে সমস্ত রাজনৈতিক দলগুলো ইউজ করে আসছিল। আর তার জন্যই কিন্তু নতুন করে এই আইন নিয়ে আসা হচ্ছে। এই পুরো অভিবাসন আইনে নতুন পরিবর্তন আসছে। দেখুন, এর আগে আমরা দেখেছিলাম 2025 সালে একটা অভিবাসন আইন নিয়ে আসা হয়েছিল। সেই আইনে টোটাল 4টে আইনকে বাতিল করে দেওয়া হয়েছিল। তার মধ্যে প্রথমটা হচ্ছে পাসপোর্ট অ্যাক্ট, যেটা 1920, সেটাকে বাতিল করে দেওয়া হয়েছিল। রেজিস্ট্রেশনস অফ ফরেনার্স অ্যাক্ট 1939, তাকেও বাতিল করে দেওয়া হয়। এবং ফরেনার্স অ্যাক্ট 1946, তাকেও বাতিল করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন অ্যাক্ট 2000 সাল, তাকেও কিন্তু বাতিল করা হয়। এবং এই অ্যাক্ট বাতিল করে একটা নতুন আইন নিয়ে আসা হয়েছিল, যেটা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। এই অ্যাক্ট অনুযায়ী যারাই ভারতে থাকবে তাদের জন্য একটা নতুন রুলস চালু করা হয়েছিল। সেখানে ভারতে থাকার জন্য কোন কোন রুলসগুলো ফলো করতে হবে, কতদিনের পাসপোর্ট থাকতে হবে, এবং সেখানে সেই যে ভিসার মেয়াদ সেটা কত সময় থাকতে হবে, সেই সমস্ত কিছু রুলস কিন্তু এই পুরো আইনের মধ্যে মেনশন করা ছিল। এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে জাল নথিতে কিন্তু জিরো টলারেন্স ব্যবহার করা হবে। অর্থাৎ কেউ যদি জাল নথি দেখিয়ে এইভাবে ভারতের মধ্যে অবৈধভাবে বসবাস করতে থাকে, তার উপরে কিন্তু জিরো টলারেন্স হবে। অর্থাৎ তাকে কিন্তু ইমিডিয়েটলি ক্যাপচার করা হবে এবং তার এগেনস্টে বড় সড়ো আইনি তদন্ত কিন্তু শুরু হবে। এই পুরো বিষয়টাতে আবার নতুন করে সংশোধন আসছে। আপনারা জানেন যে কিছুদিন আগেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর থেকে একটা নতুন আইন প্রণয়ন করা হয়েছিল। এই নিয়ে কেন্দ্রীয় সরকার দুটো আইনের পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ সংশোধন করতে চলেছে। একটা আইন আপনারা জানেন যে গত মাসেই চেঞ্জ হয়েছে, নাগরিকত্ব সংশোধন আইন 2009 সালের এই আইনকে চেঞ্জ করা হয়েছে। এবং আবার নতুন করে অভিবাসন এবং বৈদেশিক নাগরিক যে বিধি, তাকে সংশোধন করার পথে কেন্দ্রীয় সরকার চলেছে। কেন্দ্রীয় সরকারের যেটা বক্তব্য যে এই সমস্ত অবৈধ বাংলাদেশিদের যদি ভারত থেকে উচ্ছেদ না করানো যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে ভারতে অনেক সমস্যা তৈরি হবে। শুধুমাত্র যে চাকরির সমস্যা বা হিউম্যান রিসোর্সের সমস্যা তৈরি হবে তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ভারতের যে সিকিউরিটি, সেই সিকিউরিটিরও কিন্তু অনেক বেশি ক্ষতি হতে পারে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রক একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী যে নাগরিকত্ব সংশোধন বিলের সঙ্গে সঙ্গে আবার নতুন করে অভিবাসন সংশোধন বিল, সেটা কিন্তু পরিবর্তন হবে। দেখুন, আগে নিয়ম ছিল কি, এই যে আইন, এই অভিবাসন আইন, এতে বলা ছিল
যে কোনো পার্সন, সে যদি কোনো ফরেনার হয়, মানে বৈদেশিক পার্সন হয়, সে যখন ভারতে আসবে, ভারতে কিন্তু একটা ভিসা নিতে হয় এবং সেই ভিসাতে তাকে 180 দিন কিন্তু সে টোটাল থাকতে পারবে। অর্থাৎ যেই আসুক বাইরে থেকে, সে 180 দিন ভারতে সুস্থভাবে থাকতে পারবে। যখনই তার 180 দিন শেষ হয়ে যাবে, তখন তাকে 14 দিন এক্সট্রা টাইম দেওয়া হবে, যাতে সে 14 দিনের মধ্যে আবার নতুন করে ভারতে থাকার জন্য অ্যাপ্লাই করে। সেই 14 দিনের মধ্যে তার যে অ্যাপ্লিকেশন, সেটা অ্যাপ্রুভ হলে তবেই সে থাকতে পারবে, তা না হলে কিন্তু তাকে চলে যেতে হবে। এই নিয়মটা ছিল। এখন হচ্ছিল কি, প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা কি করছিল, ভিসা নিয়ে ভারতে আসছিল এবং ভারতে আসার পরে তারা 180 দিন হয়ে যাওয়ার সত্ত্বেও তারা ভারতের মধ্যেই থেকে যাচ্ছিল, অর্থাৎ আর বাংলাদেশে যাচ্ছিল না। এবং পরবর্তীকালে তাদেরকে ধরে বের করানো, মানে ধরপাকড়াও করানো, খোঁজা, এগুলো অনেকটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছিল। সেই সঙ্গে সঙ্গে আমরা কি দেখছিলাম, প্রচুর পরিমাণে বাংলাদেশিরা তারা কি করছিল, যে কাঁটাতার রয়েছে, সীমান্তে যে কাঁটাতার রয়েছে, সেই কাঁটাতারের কোথাও একটা কোনো একটা গ্যাপ দিয়ে বারবার করে কিন্তু ভারতে ঢুকছিল এবং সেই ক্ষেত্রে অনেক দালাল রাজের কথাও কিন্তু কেন্দ্রীয় সরকার জানতে পারে। এবার নতুন করে কেন্দ্রীয় সরকার ডিসাইড করেছে এই পুরো অভিবাসন আইনে নতুন করে পরিবর্তন হবে। কি পরিবর্তন? না, এই যে 180 দিন রয়েছে, অর্থাৎ এই যে 180 দিন থাকবে, সেই 180 দিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে কিন্তু 14 দিনের মধ্যে তাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আগের যে নিয়ম ছিল 180 দিন পেরিয়ে যাওয়ার পরে 14 দিন এক্সটেনশন দেওয়া হচ্ছিল, সেইটা পুরোটা বদলে দেওয়া হচ্ছে। সেখানে নতুন করে বলা হচ্ছে যে কোনো একজন পার্সনের 180 দিন যে নিয়ম, সেই নিয়মের আগে 14 দিন আগে তাকে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ নতুন করে একটা রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হলো। যদি কেউ রেজিস্ট্রেশন না করে, 14 দিন আগে যদি রেজিস্ট্রেশন না করে, তাহলে কিন্তু নতুন নিয়ম অনুযায়ী সে কিন্তু অবৈধ নাগরিক হিসেবে তাকে কিন্তু ধরা হবে এবং সেক্ষেত্রে তাকে হোল্ডিং সেন্টারে ক্যাপচার করে রেখে দেওয়া হবে। এই পুরো আইনটা একটা বড় গুরুত্বপূর্ণ আইন বলতে পারেন, কারণ মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এই পুরো কাজকর্মটা করতে হবে। সো এর ফলে যারা অবৈধভাবে ভারতে থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু আর নতুন করে এই যে লুকিয়ে যাওয়া, 180 দিন পেরিয়ে গেলে লুকিয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু আর থাকছে না। নতুন সংশোধিত নিয়ম, সেখানে কিন্তু আগে পদক্ষেপ করতে হবে সমস্ত বিদেশিদের। এবং এই ক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, এখানে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ নয়, বাকি সমস্ত কান্ট্রির ক্ষেত্রেও কিন্তু সেম রুলস চালু করে দেওয়া হয়েছে এবং অমিত শাহ মন্ত্রকের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে এবং যেখানে স্পষ্ট বার্তা বলে দেওয়া হয়েছে, কোনো অনুপ্রবেশকারীকে ভারত আর রাখবে না। 2009 সালের একটা বিল নিয়ে আসা হয়েছিল, আপনারা জানেন। সেমভাবে নাগরিকত্ব সংশোধন যে আইন, যে বিল নিয়ে আসা হয়েছিল, সেই আইনেও কিন্তু নতুন করে সংশোধন করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, সিএএ নিয়ে আসা হয়েছিল এবং সেখানেও কিছু পরিবর্তন করা হয়েছে। 3টে কান্ট্রির কথা বলা হয়েছিল, একটা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ। এই যে 3টে কান্ট্রি, এই যে 3টে দেশ, এই 3টে দেশ থেকে বহু পার্সেন্ট ভারতে এসে বসবাস করছিল এবং ভারতে এসে অনুপ্রবেশকারী হিসেবে ভারতে বসবাস করছিল। তারা আর কিন্তু ওই দেশগুলোতে যাচ্ছিল না। সেখানে নতুন করে একটা সংশোধন নিয়ে আসা হয় এবং সেই সংশোধনে বলে দেওয়া হয়, শুধুমাত্র যারা হিন্দু থাকবে, যারা এই সমস্ত দেশে হিন্দুরা, যারা ওখানকার যে রিলিজিয়াস টর্চার, ধর্মীয় অত্যাচারের শিকার হয়েছে এবং তারা এই মুহূর্তে ভারতে এসছে, তারাই শুধুমাত্র নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কোনো মুসলিম সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখানে শুধুমাত্র হিন্দু, জৈন, পার্সি, শিখ এরাই অ্যাপ্লাই করতে পারবে। মুসলিম সম্প্রদায়কে অ্যালাউ করা হয়নি, কারণ বাকি যে রাজ্য দেশগুলো রয়েছে, পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, আফগানিস্তান বলুন, এই সমস্ত দেশে মুসলিম ডমিনেটেড কান্ট্রি এই সমস্ত দেশ। তো এই দেশে মুসলিমদের ওপর অত্যাচার হয় না, তাই তাদের মুসলিম যে নাগরিক, তারা কেন ভারতে এসে থাকবে, এটাই স্বরাষ্ট্র মন্ত্রকের প্রথম বক্তব্য ছিল এবং সেই অনুযায়ী কিন্তু সংশোধন নিয়ে আসে এবং সংশোধনে বলে দেওয়া হয় যে শুধু হিন্দুরাই কিন্তু এখানে কিন্তু সিএ এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই 3টে দেশের যে হিন্দুরা রয়েছে, তারাই কিন্তু সুযোগ পাবে, বাকি কেউ কিন্তু নয়। তো এই নাগরিকত্ব সংশোধনের পরে আবার নতুন করে আমরা দেখতে পেলাম যে অভিবাসন আইনে এই যে সংশোধন, এটা বলতে পারেন যে পুরো
ভারতের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ যেটা কেন্দ্রীয় সরকার নিয়েছে। আপনারা জানেন যে গত কয়েক বছরে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ বাদ দিয়েও লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী ভারতের বিভিন্ন জায়গায় বসেছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কড়া পদক্ষেপে আমরা দেখতে পেয়েছি এই সমস্ত জায়গাতে ধরপাকড় শুরু হয়েছে। দেখুন, সবথেকে বড় বিষয় যেটা বলে দেওয়া হয়েছে, যে সমস্ত পার্সনের কাছে বৈধ পাসপোর্ট থাকবে তাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা ইনফরমেশনও দরকার হবে। যদি সে অবৈধ নিজেকে প্রমাণ করতে না চায় তাহলে সেক্ষেত্রে তার পাসপোর্টের নাম্বার তাকে জানাতে হবে, কবে জারি হয়েছিল সেটা জানাতে হবে, মেয়াদ কতদিন ছিল সেগুলো জানাতে হবে, এবং যদি কোনো প্রয়োজনীয় তথ্য প্রয়োজন হয় সেগুলোও কিন্তু দিতে হবে। যদি সেগুলো প্রুফ হয় সেগুলোর বেসিসেই কিন্তু কাউকে প্রুফ করা হবে যে সে অবৈধ না বৈধ। যদি সে অবৈধ হয় তাকে কিন্তু পশ্চিমবঙ্গে যেরকমভাবে হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে এবং বহু অনুপ্রবেশকারীকে অলরেডি সেখানে ধরপাকড় করে রাখা শুরু হয়ে গেছে, সেমভাবে ভারতের বিভিন্ন জেলাতে বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে তার যে জেলাগুলো রয়েছে সেখানে এরকমভাবে হোল্ডিং সেন্টার চালু করার বড় নির্দেশিকা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক জারি করে দিয়েছে। এবার শুধুমাত্র পশ্চিমবঙ্গে আপনি হোল্ডিং সেন্টার দেখতে পাবেন না, আসামেও হোল্ডিং সেন্টার দেখতে পাবেন, ত্রিপুরাতেও হোল্ডিং সেন্টার দেখতে পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে গুজরাটে, পাঞ্জাবে, হরিয়ানাতে, রাজস্থানে এই সমস্ত জায়গাতে হোল্ডিং সেন্টার দেখতে পাবেন। কারণ এই সমস্ত বর্ডার লাগোয়া যে সমস্ত রাজ্য রয়েছে সেই প্রত্যেকটা রাজ্যে অনুপ্রবেশকারীর সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি, তাই সেই সমস্ত জায়গাতেই হোল্ডিং সেন্টার শুরুতে তৈরি করা হবে। পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে এই হোল্ডিং সেন্টারের সংখ্যা বাড়াবে। এই সমস্ত হোল্ডিং সেন্টার থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীকে ধরা হবে তাদেরকে সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে, এবং বিএসএফ পরবর্তীকালে যে বাংলাদেশের যে বর্ডার যে সিকিউরিটি ফোর্স রয়েছে তাদের সঙ্গে কথা বলে স্থানান্তরিত করবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই যে ডাইরেক্টলি এতে কিন্তু বিএসএফকে পুরো পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে যাতে বিএসএফ এই বিষয়ে কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে। এখন দেখার বিষয়, এই যে নতুন অভিবাসন আইন এসছে, এই আইনে নতুন করে কি বিতর্ক শুরু হয়, নতুন করে কি সমস্যা ভারতে শুরু হয়। কারণ এই আইন চালু হওয়ার শুধুমাত্র তো বাংলাদেশের জন্য চালু হচ্ছে না, বাকিরা দেশগুলোর জন্যও চালু হচ্ছে। তো সেই দেশগুলো কিভাবে এই নতুন অভিবাসন আইনকে নেয়, নতুন বিতর্ক আবার শুরু হতে পারে। এখন যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।